আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন তারেক রহমান। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন জাতীয় স্মৃতিসৌধে। পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল। ভোটার হতে কাল আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাধা নেই বলছে ইসি। সশরীরে উপস্থিতির কারণে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। দুর্নীতি বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন জামায়াত আমির। জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি। রাজধানী গুলিস্তানে খদ্দর মার্কেটের আগুন ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ১৯ বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন ছেলে তারেক রহমান। নীরবে দাঁড়ালেন কিছু সময়, ২ হাত তুলে নিজেই করলেন দোয়া। এর আগে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল জিয়া উদ্যানে। মরহুম বাবার শিয়রে দাঁড়িয়ে সন্তান একা শেরেবাংলা নগরের সমাধিস্থলে ২ হাত তুলে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন স্রষ্টার কাছে। অলক্ষ্যে নেন আশীর্বাদও। সবশেষ ২০০৬ সালে তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এরপর ২০০৭-এর আলোচিত ১/১১ আর ২০০৮-এ নির্বাসিত জীবনের শুরু। ১৭ বছর পর রাজস্বিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই হাসপাতালে যান মাকে দেখতে। শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনের শেষ বিকেলে গেলেন প্রয়াত বাবার সমাধিতে। প্রথমে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ফাতিহা পাঠ ও কবর জিয়ারতে শামিল হলেন ২ হাত তুলে। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। পরিণত মানুষেরও চোখে আসে জল। রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত আবেগ যেন মিলেমিশে একাকার। তারেক রহমানের উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল জিয়া উদ্যানে। আশপাশের এলাকায় ছিল বর্ণিল ব্যানার আর প্লেকার্ড। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যেন দেশের মাটিতে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রায় আধ ঘন্টা অবস্থান করেন জিয়া সমাধি কমপ্লেক্সে। যে দলের তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ভোটার হতে যেসব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে নির্বাচন কমিশন। আর প্রার্থী হতে চাইলে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সাথে জমা দিতে হবে মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের সশরীরে উপস্থিতির ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে ইসি। ২০০৮ সালের সেপ্টেম্বরে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এর পূর্বে তিনি ভোটার ছিলেন। তাহলে বাদ গেলেন কিভাবে? ২০০৮ সালে হুদা কমিশন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ ভোটার তালিকা প্রণয়ন করে। দেশের বাইরে অবস্থানের কারণে তখন ভোটার হতে পারেননি তারেক রহমান। এখন প্রশ্ন উঠেছে, কোন প্রক্রিয়ায় ভোটার বা প্রার্থী হতে পারবেন তিনি? ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। স্বাভাবিক নিয়ম বা প্রচলিত বিধি অনুযায়ী এখন কেউ ভোটার হতে পারবেন না, কিন্তু ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে ভোটের আগের দিনেও কেউ যদি আবেদন করেন, কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভোটার করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি প্রার্থী হতে পারবেন না, কারণ মনোনয়ন ফর্ম তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয়। তারেক রহমান যদি মনোনয়নপত্র দাখিলের আগে ভোটার হন এবং মনোনয়নপত্র জমা দেন, সেক্ষেত্রে প্রার্থী হতে তার কোনো বাধা নেই। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে জামায়াত ইসলামী। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমির ড. শফিকুর রহমান। বলেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি। এই ছায়া না সরা পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত সংগ্রাম করে যাবে। অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবির জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এর মাধ্যমে সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান। এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলেন, জামাত ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায়। অনেকে সংখ্যা গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগর। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 6:58 আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল 5:28 ভবনটি 8 তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার 5 মিনিটের মাথায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে 0 পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ভবনটি 7 তলা, তবে ওপরের অংশে টিন দিয়ে বেশ কিছু গোডাউন তৈরি করা হয়েছে। সেগুলোতে টুপি, আতর, তাসবিহ ও জয়নামাজ সহ নানা পণ্য রয়েছে। ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় সময় একটু বেশি লেগেছে। ভবনের ওপর বর্ধিত অংশটি বৈধ কিনা তা নথিপত্র যাচাই সাপেক্ষে জানা যাবে। শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না, ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুরো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা হঠাৎ করে দেখলাম আগুন লাগছে, দৌড়ে এসে নিচের দোকান বন্ধ করছি। বিভিন্ন গোডাউন, সব গোডাউন ভাই, সমস্ত কার্পেট, জায়নামাজ, টুপি। উপরে যে একটা ফ্লোর আগুন লাগছে, ওই ফ্লোরটাই অন্য কোনো আর ফ্লোর লাগে নাই, অন্য কোনো ফ্লোরে জানাই। যদি প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন্ট থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরো দ্রুত নির্বাপন করা যেত। সূত্রপাত আপাতত যেহেতু আজকে শুক্রবার ছিল, মার্কেট বন্ধ ছিল, এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। কেউ হতাহত হয় নাই। এখানে আগুনটা আমাদের যে ফায়ার সার্ভিসের যে দক্ষ কর্মী বাহিনী আছে তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় ভলেন্টিয়ার, স্থানীয় লোকজন, মার্কেটের যারা রয়েছে তাদের সার্বিক সহযোগিতা আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত 5 যাত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে হরিণাঘাট এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 এবং ভোলা থেকে ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।